বন্ধুরা সংসারের দেখবে মাঝে মাঝে এমন ঝামেলার কিছু কাজকর্ম এসে পড়ে, তখন আমাদের একদম চিন্তাভাবনার মধ্যে পড়ে যায়। তো সেই চিন্তাভাবনার মধ্যে না পড়ে যদি এই ধরনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমাদের সমস্যা থেকে রেহাই পেয়ে যায়, তাহলে কেমন হয়। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। আমরা যখন রান্নাঘরে রান্নাবান্না করি, এইভাবে আমাদের যে স্ল্যাবটা থাকে, স্ল্যাবের মধ্যে অনেকটা সময় এরকম তেল মশলা এই সমস্ত জিনিস পড়ে যায়। তখন আমরা কি করি, এই স্ল্যাবগুলোকে যে কোনো একটা কাপড় দিয়েই আমরা তেলটাকে মুছে দেওয়ার চেষ্টা করি। এটা সাধারণত কিন্তু আমরা সবাই করে থাকি। এইভাবে তেলটা যখনই মুছি, স্ল্যাবের মধ্যে দেখবে পুরো এই তেলটা লেগে যায়, লেগে একদম তেল তেল মতো হয়ে যায়। তখন ওটা পরিষ্কার তো হয়ই না, বরঞ্চ আরও খারাপ হয়ে যায় ওই জায়গাটা, মানে এই যে স্ল্যাপের উপরে। তো তার জন্য ছোট্ট একটা টিপসের মাধ্যমে তোমরা এই জায়গাটা পরিষ্কার করতে পারো। নিয়ে নেবে একটু আটা কিন্তু ভীষণ, এই যে তেল চিট এই জিনিসগুলোকে ভীষণভাবে রিমুভ করতে সাহায্য করে। কারণ এই যে তেলগুলো না আটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এবার অ্যাবজর্ব হয়ে গেলে ওই জায়গায় তো আর তেল থাকে না। তো তার জন্য দেখো বন্ধুরা, আটা দিয়ে নিয়েছি। আটা দিয়ে চামচের সাহায্যে আমি চারিদিকে একটু মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে দিলে আটার মধ্যে কিন্তু তেলটা চলে আসবে। এবার চামচের সাহায্যে একটু দেখতেই পাচ্ছ কীভাবে কাজটা আমি করছি। এইভাবে তোমরা কিন্তু কাজটা করে নেবে। স্ল্যাবের মধ্যে যখনই এরকম সর্ষের তেল কিংবা অন্য মশলাপাতি পড়বে, এইবার নিয়ে নেব একটা টিস্যু। তো টিস্যু অথবা পেপার, তোমরা যে কোনো নিউজ পেপারটা নিতে পারো। নিয়ে এইভাবে আটাগুলোকে হাতের সাহায্যে তুলে নেবে। এইভাবে আটাগুলোকে হাতের সাহায্যে তুলে তারপর কিন্তু আমি আরও একটা টিস্যু নেব। নিয়ে এই জায়গাটাকে একেবারে পরিষ্কার চকচকে করে তোমাদের দেখাবো যে তেল চিটের কিন্তু কোনো অংশ এখানে আর থাকবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইখানে দেখো আরও একটা টিস্যু নিয়ে নিয়েছি। নিয়ে এটা এইভাবে মুছে দেবো। এবার মুছে এই আটাগুলোকে তো তুলে নেব। তুলে এবার টিস্যুটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নেব। তো সামান্য বেশ 5-6 ফোঁটা জল দিয়ে এরকম ভিজিয়ে নিয়ে দেখো বন্ধুরা, এইভাবে একটু মুছে নিলেই কিন্তু এখানে একেবারে পরিষ্কার হয়ে গেল। আর কোনো তেল কিন্তু থাকবে না। এমনিতে আটা অ্যাবজর্ব করেছে তেল, তারপর এই যে টিস্যুটাও কিন্তু অনেকটা তেল চিট যেটুকু বাদবাকি ছিল সেটাও অ্যাবজর্ব করে নিয়েছে। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। এখন যেহেতু শীতকাল, শীতের সময় বাজার প্রচুর পরিমাণে সবজি এসে গেছে। তো সব সবজির মধ্যে বাঁধাকপিও এসে গেছে। তো বাঁধাকপিগুলো যখন বাজার থেকে কিনে আনি, এই যে প্রথমে উপরে যে বড় বড় পাতাগুলো থাকে, একটু ছেঁড়া থাকে, একটু পোকা থাকে, এই সমস্ত পাতাগুলো আমরা কিন্তু নিই না, খাই না, এগুলো ফেলে দিই। তো ফেলে না দিয়ে বন্ধুরা খুব ভালো একটা কাজে লাগাতে পারো। এই শীতের দিনে ভীষণ একটা দরকারি কাজ। তো তার জন্য আমরা কি করব, এরকম একটা পাতা নিয়ে নিয়েছি। পাতাটাকে নিয়ে আমি চলে যাব এখন রান্নাঘরে আমার গ্যাস ওভেনের কাছে চলে যাব। আর কি কাজে এটা লাগাবো সেটা তো অবশ্যই তোমাদের বলবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি চলে এসেছি। এবার পাতার মধ্যে আমি দিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। তো এইভাবে সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। সর্ষের তেলটা বেশ ভালো করে পাতার মধ্যে লাগিয়ে দেবো। লাগিয়ে তারপর কিন্তু গ্যাস ওভেনটা ধরিয়ে নেব। গ্যাস ওভেনটা ধরিয়ে গ্যাস ওভেনের উপরেই পাতাটা দিয়ে দিতে হবে, যাতে তেলটা আমার গরম হতে পারে। তেলটা গরম হয়ে পাতাটা দেখবে নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে এটার কি কাজ, এখন শীতকাল, শীতের সময় দেখবে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, বয়স্ক কেন, এমনি ইয়ং যে সমস্ত মানুষ, তাদের কি হয়, অনেক সময় হাঁটুর ব্যথা, পায়ের কবজিতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, এই সমস্ত ব্যথাগুলো থাকে। এবার অনেক পুরনো ব্যথাও থাকে। সেই পুরনো ব্যথা ঠিক হয়ে গেলেও শীতের দিনে দেখবে সেই ব্যথাটা আবার ওঠে। তো সেই সমস্ত জায়গায় যে ব্যথাগুলো থাকে, যেমন এই যে পায়ের গোড়ালির উপরে এই জায়গাটায় যে ব্যথা, এখানে ব্যথা থাকে, সেই ব্যথা জায়গায় তোমরা কিন্তু এইভাবে তেলটা গরম করে এই বাঁধাকপির পাতাটা এইভাবে একটু ছ্যাঁক দিয়ে নিতে পারো। এইভাবে যদি ছ্যাঁকটা দিয়ে নাও, তাহলে বয়স্ক হোক, বাচ্চা হোক, ইয়াং হোক, যাদেরই এরকম হাঁটুতে সমস্যা, গোড়ালিতে সমস্যা থাকে, মানে গিটে গিটে যদি ব্যথার কোনো সমস্যা থাকে, সেই সমস্ত ব্যথাগুলো কিন্তু আর থাকবে না, একেবারে রিমুভ হয়ে যাবে। তো পায়ের পাতাও অনেক সময় শীতের দিনে কিন্তু পাটা ফোলে, যে সেই ফোলা ভাবটা কিন্তু বয়স্ক মানুষদের বেশি দেখা যায়, সেই ফোলাটাও কিন্তু আর থাকবে না। এইভাবে পাতার মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। দিয়ে তোমরা হাঁটুর দিকেও, যাদের হাঁটুতে ব্যথা থাকে, হাঁটুতেও এইভাবে কিন্তু গরম পাতাটা ছ্যাঁক দিয়ে নিতে পারো। ছ্যাঁক দিয়ে নিলেই দেখবে কিছুক্ষণের মধ্যে ব্যথা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। তো যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে, এখানে আছে আয়না। তো আয়না আমরা তো বাড়িতে সবাই ব্যবহার করি। তো এই যে কাচের উপরে প্রচুর পরিমাণে ধুলো কিছুদিন বাদেই পড়তে থাকে। আমরা যতই জল সাবান দিয়ে মুছি না কেন, খুব ভালোভাবে আমরা পরিষ্কার করতে পারি না।
এইভাবে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, ছোট বাচ্চারা থাকে, এখন সবার চোখে বেশিরভাগ দেখবে চশমা উঠে গেছে। এবার এই চশমাগুলো বয়স্ক মানুষ হোক আর যেই হোক ব্যবহার করতে করতে দেখবে অনেক সময় আঙুলের ছাপ পড়ে যায় চশমায়, অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায়, তখন আর ভালো দেখা যায় না, তখন মনে করে চশমাটা চেঞ্জ করতে হবে, আবার নতুন চশমা কিনে আনতে হবে টাকা পয়সা খরচা করে। তো সেই সমস্ত খরচা তোমাদের করতে হবে না, না করে ছোট্ট একটা টিপসের মাধ্যমে চশমার গায়ে, কাচের গায়ে যে দাগগুলো পড়ে গেছে, উঠতে চাচ্ছে না যে দাগ, সেগুলো রিমুভ করতে পারবে। নিয়ে নেবে ভেজলিন। ভেজলিন শীতের দিনে সবার বাড়িতেই থাকে, আর কোলগেট তো 12 মাসকালই থাকে। তো ভেজলিন আর কোলগেট এই দুটোকে একসঙ্গে এইভাবে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ঘরের থাকা জিনিস, আমি কিন্তু বাইরে থেকে কিছুই আনছি না, এই কটা জিনিস কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। মিশিয়ে এবার কাচের উপরে এইভাবে আঙুলের সাহায্যে একটু এইভাবে লাগিয়ে নেব। তো লাগিয়ে এক্ষুনি কিন্তু এটা মুছলে কাজ হবে না, এটাকে 5-10 মিনিটের জন্য কিন্তু ছেড়ে দিতে হবে। তো সমানভাবে আমি চশমার কাছেও কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে তোমরা এইভাবে ছেড়ে দেবে। ছেড়ে কিছুক্ষণের মধ্যে আমি বন্ধুরা আবারও ফিরে আসছি। ফিরে এসে এটাকে কীভাবে ক্লিন করব সেটা দেখিয়ে দেব। আমি 15 মিনিট পরে চলে এলাম। এসে আমি নিয়ে নিয়েছি একটু তুলোর সাহায্যে এইভাবে কিন্তু চশমাটার কাচ মুছে নিচ্ছি। মুছে নিলে দেখবে যে আঙুলের ছাপের দাগটা ছিল সেসব দাগও আর থাকবে না, কোনো স্ক্র্যাচ পড়া থাকলে সেগুলোও থাকবে না। দেখো বন্ধুরা, চশমার জন্য তো সলিউশন অবশ্যই থাকে কাচ পরিষ্কার করার জন্য, কিন্তু অনেক সময় সেই সলিউশনটা ফুরিয়ে যায়, তখন কিন্তু এই টিপসের মাধ্যমে তোমরা পরিষ্কার করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তুলোর সাহায্যে পরিষ্কার করে তারপর একটা টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুর সাহায্যে এইভাবে কিন্তু আমি ডলে নিচ্ছি। ডলে নিলেই দেখবে কাজটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে, এর মধ্যে কোনো ধুলো, ময়লা, দাগ, ছোপ কিচ্ছু আর নেই। এবার একইভাবে কিন্তু আমি আয়নার কাজটাও পরিষ্কার করে নেব। আয়নার কাজটা এইভাবে পরিষ্কার করে নিলে দেখবে একদম মুখটা অনেকটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, কোনো কাচে কিন্তু আর কোনো সমস্যাই থাকছে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কিন্তু কাজে আসবে। তো এটাকেও সমানভাবে আমি পরে আর একটা টিস্যু দিয়েও মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার আয়নাটা আমি একেবারে পরিষ্কার চকচকে করে নিলাম। তো চলে এলাম পরবর্তী টিপসে। আমরা সংসারে যখন কাজকর্ম করি বন্ধুরা, কাজকর্ম করতে করতে কিছু বসিয়ে দিলাম গ্যাসের উপর, যেমন দুধ বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, অনেক সময় অন্যান্য কাজে যখন ব্যস্ত হয়ে যায় ভুলবশত অনেক সময় দুধ কিন্তু পুড়ে যায়। তো দুধ পুড়ে গেলে কি অবস্থা হয় তোমরা তো সবাই জানো। তো গ্যাসের পর দুধ রেখে অসাবধান কেউ হবে না, একটু সাবধানেই থাকবে, কারণ দুধ পোড়া তো ভালো না। তো দুধটা যখন পুড়েই যায় তো অবস্থাটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছ নখ দিয়ে টানলেও কিন্তু উঠছে না, এতটা শক্তভাবে পুড়ে গেছে। তো এই যে পোড়া হাঁড়িটা কিভাবে পরিষ্কার করে নেবে অল্প সময়ের মধ্যে, কোনো পরিশ্রম ছাড়াই, মানে ঘন্টার কাজ মিনিটের মধ্যে কিভাবে করে নেবে, তার জন্য ছোট্ট একটা টিপস আজ নিয়ে এসেছি। যে হাঁড়ি প্রথমে এই অবস্থায় ছিল এবং পরে কি অবস্থা হয়ে যাবে, মানে কিভাবে আমি খুব সহজে হাঁড়িটাকে পরিষ্কার করে নেব, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আজ নিয়ে এসেছি। তো এখন বন্ধুরা, এভাবে আমার হাঁড়িটার মধ্যে আমি যখন পুড়ে যাওয়ার পর কিছুটা নর্মাল জল দিয়ে দিয়েছি, আমি কিন্তু নর্মাল জল দিয়েছি। এইবার আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম। গ্যাস ওভেনটা ধরিয়ে আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, মানে জলটাকে গরম করতে হবে। এবার এর মধ্যে কিছু উপকরণ আমার মেশাতে হবে। তো আমি এইগুলো মেশানোর পর তারপর কিন্তু এটাকে ফুটতে দিতে হবে। তো প্রথমে আমি 1 থেকে 1.5 চামচ মতো খাবার সোডা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খাবার সোডা দেওয়া হয়ে গেল। দেওয়ার পর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু গরম হচ্ছে। এর মধ্যে দিয়ে দেব যে সার্ফ, তো আমরা বাড়িতে ব্যবহার করি যে সার্ফগুলো, সেই সার্ফই তোমাদের দিতে হবে। তো 1 থেকে 1.5 চামচ সার্ফও দিয়ে দিলাম। সমান পরিমাণ দেবে, যদি 1 চামচ খাবার সোডা দাও 1 চামচ সার্ফ দেবে। আমি যেহেতু 1.5 চামচ খাবার সোডা দিয়েছিলাম, এই জন্য 1.5 চামচ মতো সার্ফ দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে। এটাকে বেশ তোমাদের 2-5 মিনিট ফোটাতে হবে। তো দেখতেই পাচ্ছ পুরো ফেনা হয়ে গেছে। ফেনা হয়ে এক্ষুনি কিন্তু বন্ধ করলে হবে না, এটাকে 2 থেকে 5 মিনিট ফুটতে দিতে হবে। এইভাবে ফোটার পর কিছুক্ষণ যখন ফোটার পর কি হয়, গরম জলের মধ্যে যখন খাবার সোডা, সার্ফ এইগুলো মেশানো হয়েছে আর এই জলটা যখন 2-5 মিনিট ফোটার পর এই যে পোড়াগুলো, যে অংশগুলো একবার শক্ত হয়ে হাঁড়ির তলার দিকে লেগে গেছে, মানে যেটা আর কোনোভাবেই ওঠানো সম্ভব না,
সেই সমস্ত দাগগুলো কিন্তু আলগা হয়ে যাবে, মানে এই যে পোড়া দাগ যে ছাই হয়ে গেছে পুরে সেই সমস্ত আলগা হয়ে যাবে, আর তখন খুব সহজে কিন্তু উঠে যাবে। তো দেখতেই পাচ্ছ পুরো ফেনা এখানে ভরে গেছে। এবার আমি আমার 5 মিনিট কিন্তু ফোটানো কমপ্লিট হয়ে গেছে। এবার 2-5 মিনিট ফুটিয়ে আমি কিন্তু গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাস ওভেনটাকে বন্ধ করে তো তোমরা যদি এই কাজটা 2 ঘন্টা রেখে দিতে পারো, এইভাবে গ্যাস ওভেনটা বন্ধ করে, এটা কাজটা কিন্তু মেন 2 ঘন্টা রাখতে হবে। সবথেকে ভালো হয় রাত্রের দিকে কাজটা করে সারা রাত এইভাবে ফুটন্ত জল বন্ধ করে দিলে, বন্ধ করে এইভাবে ঢাকা চাপা করে রেখে দিতে হবে। তো আমি কিন্তু চলে এসেছি পরের দিন সকালে, আর কিছুই না, মানে আগের দিন কিন্তু কোনো কাজই হয়নি, পরের দিন সকালে আমি চলে এসেছি। সারা রাত এটাকে ভিজতে দিয়েছিলাম। তো যাদের খুব তাড়া থাকে তারা 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো এইভাবে আমি কিন্তু এখন জলটা ফেলে দেব। ফেলে নিচের দিকে যে পোড়া অংশটা ছিল এতটা শক্ত ছিল, কোনোভাবেই উঠছিল না, নখ দিয়ে টান দিলেও কিন্তু এক টুকরো আসছিল না। সেই নোংরাটাও, মানে এই পোড়া অংশটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। চামচ দিয়ে টেনে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, চামচ দিয়ে টান দিলে কিন্তু পোড়া অংশটা একটুও হাঁড়ির নিচেই আর থাকছে না, এটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। তো কাজটা আমি যেভাবে যেভাবে করছি তোমাদেরও কিন্তু ঠিক সেইভাবেই করতে হবে। স্কিপ করলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে না যে কিসের পরে কি করলাম, কাজটা আমার কিভাবে হলো। তো দেখতেই পারছো দুধের যে অংশটা পুড়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে। ছাই হয়ে হাঁড়ির নিচেই কিভাবে আটকে ছিল সেইগুলো এই যে ওভারনাইট আমি রেখে দিয়েছি, মানে সার্ফ, খাবার সোডা এগুলো দিয়ে এই পোড়া অংশগুলো নরম হয়ে গেছে। এইগুলো এখন আমি হাতের সাহায্যে কিন্তু বাইরে বের করে দেব। তো এইভাবে তোমরা একটু একটু করে বাইরে বের করে দেবে, আবার একটু একটু করে চামচ দিয়ে টান দেবে। এইভাবে চামচ দিয়ে টান দিলে, মানে নখ দিয়ে যদি এটা টানো তাহলে তো নখের ব্যথা করবে, এই জন্য চামচ দিয়েই টানতে হবে। এইভাবে চামচ দিয়ে টানলে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই পোড়া ছাইগুলো কতটা নরম হয়ে গেছে, অনেকটা সহজেই কিন্তু উঠে আসছে, আর কোনো কষ্ট করতে হচ্ছে না। আমি অনেকটা অংশ কিন্তু এখান থেকে বাইরে ফেলেও দিয়েছি। এইবার আর কিন্তু বেশি নেই, এটাকে এইবার জলে ধোবো। জলে ধুয়ে তারপর আমাদের যে স্টিলের যে স্কচব্রাইটগুলো আছে, সেই স্টিলের স্কচব্রাইট অথবা নতুন ধারালো এমনি স্কচব্রাইট যেগুলো, সেগুলো দিয়েও পরিষ্কার করতে পারো। কিন্তু যেহেতু এখানে সর পোড়া, দুধ পোড়া অংশ আছে, এই জন্য স্টিলের যে স্কচব্রাইটগুলো এগুলো দিয়ে ডললেই কিন্তু কাজটা ভালো হবে। কোনো পরিশ্রম করতে হবে না, যে ভীষণ কষ্ট করতে হচ্ছে সেটাও না, অল্প পরিশ্রমেই কিন্তু যে একেবারে যে ঘন্টার পর ঘন্টা লাগতো যেটা পরিষ্কার করতে, সেটা আর ঘন্টার পর ঘন্টা লাগবে না। অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি কিভাবে কাজটা করছি আর কতটা সহজেই এই পোড়া কালির দাগগুলো উঠে যাচ্ছে তোমরা কিন্তু নিজের চোখেই দেখতে পারছো। তো দেখো বন্ধুরা, আমি এখানে ডলে নিলাম, ডলে আমার কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে জলে ধুয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার হাঁড়িটা আগে কি অবস্থায় ছিল আর কিভাবে পরিষ্কার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধুয়ে একেবারে মনে হচ্ছে না নতুন বাজার থেকে কিনে আনা হাঁড়ি। তো এই হাঁড়িটার যে অবস্থা হয়েছিল সেই অবস্থা থেকে নতুনের মতো কিভাবে কাজটা করলাম, ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবে না। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের পোড়া হাঁড়ি কড়া সব পরিষ্কার করে নিতে পারো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো বাই, টাটা।